গ্যাস নেই তবুও হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র। ক্যাপাসিটি চার্জের নামে বিপুল অর্থ পরিশোধের বোঝা অদক্ষ কেন্দ্র বাদ দেওয়ার পরামর্শ। বিশেষ করে সরকারের যে অদক্ষ প্ল্যানগুলো এগুলো দ্রুত বন্ধ করে দেওয়া দরকার। কম মূল্যে যারা বিদ্যুৎ সরবরাহ করছেন তাদেরকে সরকার হয়তো প্রাধিকার রিঅর্গানাইজেশনটা করতে পারে। ইন্ডাস্ট্রিতে যদি রিলায়েবল এবং হাই কোয়ালিটি গ্রিডের বিদ্যুৎ দেওয়া যায় তাহলে কিন্তু ইন্ডাস্ট্রির ক্যাপটিভ জেনারেটর ব্যবহার কমে যায়। টানা বৃষ্টির তেমন প্রভাব নেই সবজি বাজারে, বেড়েছে আগাম শীতকালীন পণ্যের যোগান। আহরণ বাড়লেও দাম কমেনি ইলিশের। কুড়িগ্রামে খাদ্যবান্ধব কর্মসূচিতে মানহীন চাল বিক্রি, সাবেক গুদাম কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, তদন্ত ছাড়াই বদলি ভুক্তভোগীর মামলা। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো নাবিলা সোহার। গ্যাস নেই তবুও হচ্ছে নতুন বিদ্যুৎ কেন্দ্র। অন্যদিকে পুরনো কেন্দ্রগুলোই বসে আছে দিনের পর দিন। কেন্দ্র ভাড়া বাবদ এরা নিচ্ছে বিপুল অর্থ। এমন পরিস্থিতিতে অদক্ষ কেন্দ্রগুলো বাদ দিয়ে নতুন কেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ করা হলে সংকট কাটতে পারে বলে মত বিশেষজ্ঞদের। পাশাপাশি নতুন করে আর কোনো বিদ্যুৎ কেন্দ্র অনুমোদন না দেওয়ারও পরামর্শ তাদের। শাকিল হাসান জানাচ্ছেন বিস্তারিত, ছবি তুলেছেন তানভীর মোর্শেদ। ময়মনসিংহের এই কেন্দ্রটি বিদ্যুৎ সরবরাহ করছে প্রায় 2 যুগ ধরে। সক্ষমতা 210 মেগাওয়াট হলেও চলতি সপ্তাহে উৎপাদন নেমে এসেছে অর্ধেকে। এই কেন্দ্রটির জন্য পর্যাপ্ত গ্যাস সরবরাহ না করা গেলেও পাশেই নির্মাণাধীন 360 মেগাওয়াটের আরও একটি কেন্দ্র। আগামী বছরের জুনে বাণিজ্যিক উৎপাদনে যাবে নতুন কেন্দ্রটি। এটি নির্মাণে ব্যয় হচ্ছে 2176 কোটি টাকা। পুরাতন আর নতুন এই কেন্দ্রে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিতে আলাদা একটি পাইপলাইন তৈরি করা হচ্ছে 553 কোটি টাকা ব্যয়ে। যেখানে গ্যাসেরই নিশ্চয়তা নেই, সেখানে হাজার কোটি টাকার এসব প্রকল্প জন্ম দিচ্ছে নানা প্রশ্নের। পিডিবির নথি বলছে 95 ভাগের বেশি কাজ শেষ। 409 মেগাওয়াটের ঘোড়াশাল ইউনিট 4, 156 মেগাওয়াটের ঘোড়াশাল ইউনিট 3। এই কেন্দ্রগুলোর জন্য দরকার হবে বাড়তি গ্যাস। এরই মধ্যে মেঘনাঘাটে চালু 584 মেগাওয়াটের ইউনিক, 583 মেগাওয়াটের সামিট এবং 718 মেগাওয়াটের জেরার বিদ্যুৎ কেন্দ্র গ্যাসের অভাবে ধুঁকছে। বিতরণ সংস্থা তিতাসের অধীনে থাকা 15টি বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রতিদিন প্রয়োজন 900 মিলিয়ন ঘনফুট গ্যাস। সংস্থাটি পায় 227 মিলিয়ন ঘনফুট। এই গ্যাস পিডিবির দেয়া মেরিট অর্ডার অনুযায়ী বিতরণ করে সংস্থাটি। এই মুহূর্তে সরকার বিদ্যুতে বাড়াতে খুব বেশি আগ্রহী না, কারণ শিল্পরা চাচ্ছে যে আমাদের রেট বাড়ুক, কিন্তু আমাকে গ্যাস দিতে হবে। যার জন্য শিল্পকে একটু প্রায়োরিটির ব্যবস্থা রাখছে গভর্নমেন্ট। চাইলেও বিদ্যুৎকে এখন যদি দেওয়া সম্ভব হয় দিতে চাচ্ছে না, কারণ হলো শিল্পে গ্যাসটা শর্ট পড়ে যাবে। বিদ্যুৎ কেন্দ্রকে বসিয়ে রাখলে গুনতে হয় ক্যাপাসিটি চার্জ। 2023 সালের 5 সেপ্টেম্বর সংসদে তৎকালীন সরকারের দেয়া তথ্য অনুযায়ী এই পরিমাণটি কমপক্ষে 1,04,000 কোটি টাকা। দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের 44% অর্থাৎ প্রায় 12,000 মেগাওয়াট উৎপাদন করে গ্যাস ভিত্তিক কেন্দ্রগুলো। এসব কেন্দ্র চালাতে দৈনিক প্রায় 2,000 মিলিয়ন ঘনফুট গ্যাসের দরকার হয়, কিন্তু সরবরাহ হচ্ছে প্রায় অর্ধেক। সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম তাদের গবেষণা অনুযায়ী 2040 সালের মধ্যে কোনোভাবেই বিদ্যুতের চাহিদা 35,000 মেগাওয়াটের বেশি হবে না। সেখানে কল্পিত চাহিদা তৈরির মাধ্যমে অপরিকল্পিতভাবে বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়েছে। বিশেষ করে সরকারের যে অদক্ষ প্ল্যানগুলো এগুলো দ্রুত বন্ধ করে দেওয়া দরকার। যেগুলো কিনা অপেক্ষাকৃত বেশি এফিসিয়েন্সিতে অথবা কম মূল্যে যারা বিদ্যুৎ সরবরাহ করছেন তাদেরকে সরকার হয়তো প্রাধিকার রিঅর্গানাইজেশন করতে পারেন। বিদ্যুৎ খাতে একটা আমরা দুষ্ট চক্রের মধ্যে পড়ে গিয়েছি। আগামী রাজনৈতিক সরকার এসে নতুন করে যাতে আর কোনো এই নবায়নযোগ্য জ্বালানির বাইরে যাতে জীবাশ্ম জ্বালানি কেন্দ্রিক কোনো যাতে বিদ্যুৎ কেন্দ্র তারা না দেন। বাংলাদেশে স্বতন্ত্র বিদ্যুৎ কেন্দ্রগুলো ব্যয়বহুল বিদ্যুৎ উৎপাদন করে।
যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস আইফা বলছে, দেশে সরকারি কেন্দ্রের থেকে স্বতন্ত্র কেন্দ্রের বিদ্যুতের গড় দাম দ্বিগুণ। ইন্ডাস্ট্রিতে যদি রিলায়েবল এবং হাই কোয়ালিটি গ্রিডের বিদ্যুৎ দেওয়া যায় তাহলে কিন্তু ইন্ডাস্ট্রির ক্যাপটিভ জেনারেটর ব্যবহার কমে যায়, এবং সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে বসিয়ে রেখে যে ক্যাপাসিটি চার্জ দেওয়া সেটার পরিমাণ কমাতে পারি। অন্যদিকে আরও একটি বিষয় হচ্ছে যে আমাদের যে ইনএফিশিয়েন্ট কিছু পাওয়ার প্ল্যান্ট আছে, মোস্ট ইনএফিশিয়েন্ট এবং সবচেয়ে এক্সপেন্সিভ যে পাওয়ার প্ল্যান্টগুলো, সেগুলো আমরা গ্র্যাজুয়ালি ফেজ আউটের কথা চিন্তা করতে পারি। বিদ্যুৎ কেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহে সরকারের নীতি আর বসে থাকা বিদ্যুৎ কেন্দ্র নিয়ে সরকারের পরিকল্পনা জানতে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের কাছে জানতে চাইলেও সাড়া দেননি তিনি। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। জ্বালানির মালিকানা চলে গেছে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর হাতে। সিস্টেম লসের নামে এই খাতের সবচেয়ে বেশি লুটপাটের ঘটনা ঘটেছে, যেখানে সরকার ছিল অসহায় বলে জানান ক্যাবের সভাপতি AHM শফিকুজ্জামান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় মুজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে ক্যাব আয়োজিত ইউথ পার্লামেন্ট অন জাস্ট এনার্জি ট্রানজিশনের দুদিনব্যাপী সংসদীয় অধিবেশন অনুষ্ঠানে কথা বলেন তিনি। আয়োজনে অতিথি ও মডারেটর হিসেবে থাকছেন দেশের বিশ্ববিদ্যালয়সমূহের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদে নির্বাচিত বর্তমান ও সাবেক প্রতিনিধিরা। চলমান জ্বালানি রূপান্তর যাতে ন্যায্য, ভোক্তা বান্ধব ও পরিবেশ বান্ধব হয়, সেজন্য ক্যাব জ্বালানি রূপান্তর নীতিমালা 2024 বাস্তবায়নের লক্ষ্যে 13 দফা দাবি প্রণয়ন করেছে। আমরা এমন এক দুর্ভাগ্য জাতি যে বিদ্যুতের এই বড় বড় মেগা প্রকল্পের কেনাকাটার ক্ষেত্রে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। সামনে নির্বাচন আসছে, সেই নির্বাচন কিন্তু এটি দেশের একটা ট্রানজিশন। এই ট্রানজিশনে আমি চাই প্রতিটা রাজনৈতিক দল তাদের জ্বালানির পলিসি কী হবে সেটি স্পষ্ট করা দরকার। তারা স্পষ্ট করে বলবে তাদের এই জ্বালানি পলিসিই হবে, আমরা সেই পলিসিতে আমরা সেখানে ভোট দেব, এবং তারা এটি যদি বাস্তবায়ন না করে তাহলে তারাও আবার সেই 5ই আগস্ট যা হয়েছে তারা সেইটার সম্মুখীন হবে। দর্শক, বিরতি নিচ্ছি, বিজনেস টুডেতে ফিরছি একটু পর, সঙ্গেই থাকবেন। আপনারা দেখছেন বিজনেস টুডে। কিছুটা স্বস্তি ফিরেছে রাজধানীর সবজি বাজারে, বেড়েছে আগাম শীতকালীন পণ্যের যোগান। ধীরে হলেও দাম নাগালে আসছে নিম্ন মধ্যবিত্তের। ব্যবসায়ীরা জানালেন অনেক কৃষক এখনো জমি থেকে সবজি তোলেনি। আগামী 2 সপ্তাহে সবজির দাম আরও কমবে, যদিও ভিন্ন চিত্র উত্তর মধ্যাঞ্চলে। আরও জানাচ্ছেন সহকর্মীরা। কিছুদিন আগেও যখন কিছুটা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল, প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা ছিল, তখন কিন্তু সবজির দাম এই সপ্তাহে কিছুটা বেড়ে যাবে এমন আশঙ্কা করা হচ্ছিল। সেটি ভুল প্রমাণিত হয়েছে, কেননা ছুটির দিনে এসে আমরা দেখতে পাচ্ছি বাজারে বেশিরভাগ সবজির দাম কিন্তু কমেছে। শিম, সেটির দাম এখন 60 টাকায় নেমে এসেছে। বরবটি, ফুলকপি, বাঁধাকপি এগুলোর দাম আমরা দেখতে পাচ্ছি 60 থেকে 70 টাকার মধ্যে ওঠানামা করছে। লেবুর দাম কিছুটা বেড়ে গিয়েছে হঠাৎ করে। টমেটো তো ইন্ডিয়ান টমেটো, ইন্ডিয়ান তো বাংলাদেশের প্রোডাক্ট না, এটা হলো ইন্ডিয়ান প্রোডাক্ট। বাংলাদেশেরটা যদি নামে তখন 60 টাকা 50 টাকা আসবে। কৃষকের যে ফলন করছে এখনো কাটতেছে না সবজিগুলো, বাজারে ঢুকলে সবজির দাম কমে যাবে। ক্রেতাদের মনে একটি প্রশ্ন রয়েছে যে সবজির দাম যখন অনেক বেশি কমে যায় তখন কৃষক কিছুটা বঞ্চিত হয় ন্যায্য দাম থেকে, সেটি যাতে না হয় সেজন্য তারা কিছুটা তদারকির আহ্বান জানিয়েছেন। আপনারা বলতে আলুর দাম কম, সঠিক খবর তো লইয়া দেখছি না, মানে কৃষকের দাম পাইনি। দাম তো মোটামুটি স্থিতিশীল আছে, খারাপ না। আগে তো সিন্ডিকেট ছিল, সিন্ডিকেট এখন নাই। পাইকারি বাজারের খবর জানতে আমরা চলে যাচ্ছি মানিকগঞ্জে আমাদের সহকর্মী BM খোরশেদের কাছে। ধন্যবাদ। মানিকগঞ্জের আড়ত ঘুরে আসলে যে চিত্রটি আমি দেখলাম সেটি হচ্ছে যে মানিকগঞ্জের সবজির সরবরাহ কিন্তু বেড়েছে আড়তগুলোতে। ভোক্তা পর্যায়ে যে সবজির দাম কেজিতে কিন্তু 4 থেকে 5 টাকা, ক্ষেত্র বিশেষ কিন্তু আরও অনেক কমেছে। সামনে শীতের মৌসুম, পুরো সবজি লেগে গেলে একদম পানি দামে সবজির দাম হয়ে যাবে। তুলনামূলকভাবে আগের থেকে অনেক সবজির দাম কম, শীতকালীন সবজি বহুত আসতেছে। ভোক্তারা চাচ্ছেন যে এই সবজির দাম যেন এভাবে স্বাভাবিক থাকে, এবং তারা অনেকটাই স্বস্তি প্রকাশ করেছেন যে তারা মনে করছেন যে শীত বাড়ার সাথে সাথে সবজির সরবরাহ আরও বাড়বে। সবজির দাম একটু অল্প দামে কিনতে পারতেছি, এখন আমাদের কাছে খুব ভালো লাগতেছে। যদি এভাবে চলতে থাকে ইনশাল্লাহ আমরা সবাই স্বচ্ছন্দ বোধ করব। জামালপুরের সবজি বাজার পরিস্থিতি জানতে চলে যাচ্ছি সহকর্মী সাগর ফরাজির কাছে। ধন্যবাদ। জামালপুর জেলা সবজির জন্য বিখ্যাত একটি জেলা। গত কয়েক মাসের বৈরী আবহাওয়া গিয়েছে, সে কারণে সব কৃষকরা কিন্তু বারবারই ক্ষতিগ্রস্ত
হয়েছেন, এই ক্ষতি কিন্তু এখন সরাসরি বাজারে এসে প্রভাব পড়ছে। তার কারণ হিসেবে আমরা দেখতে পেয়েছি যে বাজারে শীতকালীন সবজির সরবরাহ কম। বৃষ্টি হয়েছে, জোয়ার সব জুড়ে থাকা, জুড়ে বা জিনিস দাম বাইরে থাকা, বাজার একদম খারাপ, জিন দাম নিয়ে তাদের লসে ব্যস্ত হইতেছে। ক্রেতারা বলছেন যে এই যে আবারও যে বৈরী আবহাওয়া শুরু হয়েছে, এ কারণে আবারও দাম বৃদ্ধি হতে পারে বলে তারা মনে করছেন। বৃষ্টি কম হয়েছে, ওই হিসেবে সবজির দাম এখন মনে করেন যে নামে নাই, মানুষের হাতে নাগালে এখন আইসে সারে নাই, বাজার নামতেছে এখন। তারপরে বৃষ্টি হওয়াতে একটু বাজার কম, 30 টাকা 40 টাকা এমনি চাইতেছে। এই ছিল আমার কাছে জামালপুরের শীতকালীন সবজির সর্বশেষ। যোগান বাড়লেও রাজধানীতে মাছের দাম কমছে না। সপ্তাহের ব্যবধানে সব ধরনের মাছের দাম কেজিতে বেড়েছে 30 থেকে 50 টাকা। ক্রেতারা বলছেন সাগর থেকে জেলেরা ফেললেও ইলিশের দাম হেরফের হয়নি, এখনও কিনতে হচ্ছে বাড়তি দামে। চড়া পোলট্রি বাজারেও ব্রয়লারের দাম কেজিতে আরও 10 টাকা বাড়িয়েছেন খুচরা দোকানিরা, এজন্য পাইকার ও খামারিদের দুষছেন। সাগর নদীতে জাল ফেলার উপর নিষেধাজ্ঞা উঠেছে 26 অক্টোবর, তাই চাষের মাছের পাশাপাশি বাজারে সামুদ্রিক মাছের যোগান বেড়েছে, এর সাথে বেড়েছে খালবিলের মাছের যোগান। তবে যোগান বাড়লেও মাছের দামে কোনো প্রভাব পড়েনি। গত সপ্তাহের তুলনায় মাছের বাড়তি দাম হাঁকছেন বিক্রেতারা। বেশিরভাগ মাছের দাম কেজিতে বেড়েছে 30 থেকে 50 টাকা পর্যন্ত। 450 থেকে 500 টাকা কেজি নিচে মিলছে না রুই কাতলা। আইর বোয়ালের দেখা মিললেও গুনতে হবে 800 থেকে 1200 টাকা কেজি। 1000 টাকা কেজি নিচে মিলছে না ভালো মানের চিংড়ি। মনে করেন যে রুই মাছ আমরা আগে কিনছিলাম 400 টাকা করে, 380 টাকা, এই রুই মাছ মনে করেন এখন 480 টাকা 70 টাকা কেজি প্রতি। অন্তত 30 টাকা ডিফারেন্স। মাছের দামটা একটু বেশি হয়ে গেছে, 30% বেশি হয়েছে আগের এই কয়েকবার দিন আগে থেকে। নিষেধাজ্ঞা উঠে গেলেও বাজারে ইলিশের তেমন দেখা মিলছে না, দামও বেশ চড়া। ইলিশের দাম বেশি, 1 কেজি গুলা কইলাম না 2500, 2600, 2700 টাকা কেজি। আর এই যে বড় গোলা আমি আনছি আপনার 3000 টাকা কেজি। ছোট গোলা এগুলি আপনার 800-900 টাকা কেজি, 4-5টা কেজি। এই যে এগুলো মাছ কম, জায়গা তো ধরতে পারে না বেটারা, মাছ এবার নাই। বেশ কিছুদিন স্থিতিশীল থাকার পর নতুন করে চলেছে পোলট্রি বাজার। এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 180 টাকায়। জাত ভেদে 300 থেকে 320 টাকা কেজি নিচে মিলছে না সোনালী জাত। দেশি মুরগির দাম হাঁকা হচ্ছে 600 টাকা কেজি। পাইকার ও খামার পর্যায়ে থেকে দাম বৃদ্ধির অভিযোগ করছেন খুচরা বিক্রেতারা। তো মুরগির দাম ছিল গত সপ্তাহে এক দাম, অহান হয়ে গেছে আরেক দাম, প্রায় প্রতি কেজিতে 15 থেকে 20 টাকা দাম বেড়ে গেছে। সাপ্লাই তো মোটামুটি যথেষ্ট, কিন্তু দাম তো মনে করেন ওরা বেশি নিতেছে। পাইকারি বাজারের মধ্যে আমরা কাপ্তান বাজারে গেল মানে বৃহস্পতি শুক্রবার পার কেজিতে 6-7 টাকার মতো বাইরে দাম। ফিডোলার তারা বাচ্চা ডেলিভারি যারা দেয় তাদের একটা সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেটটা বাংলাদেশ থেকে বার করতে হবে আগে। হ্যাঁ, আর এই ওমান বাহরান, আর এইসব কিছু দামে কোনো হেরফের নেই গরু আর খাসির মাংসের বাজারে। 1 কেজি গরুর মাংসের জন্য দিতে হবে 750 থেকে 780 টাকা পর্যন্ত, আর খাসির মাংসের জন্য গুনতে হবে 1100 টাকা। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, আবারও একটা বিরতি নিচ্ছে বিজনেস টুডেতে, ফিরছি এক্ষুনি, সঙ্গে থাকবেন। আপনারা দেখছেন বিজনেস টুডে। কুড়িগ্রামের রৌমারীতে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় পচা দুর্গন্ধযুক্ত চাল বিক্রির অভিযোগ উঠেছে। আর এসব নিম্নমানের চাল সরবরাহ করে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগের তীর স্বয়ং উপজেলার সাবেক ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তার বিরুদ্ধে। দীর্ঘদিন সাধারণ মানুষ ও চালকল মালিকরা এই বিষয়ে প্রতিবাদ জানিয়েও কোনো প্রতিকার পাননি। সবশেষ আদালতে মামলাও করেন এক ভুক্তভোগী। তবে তদন্ত বা শাস্তিমূলক ব্যবস্থার বদলে অভিযুক্তকে বদলি করা হয়েছে অন্যত্র। ব্রহ্মপুত্র নদবেষ্টিত বিচ্ছিন্ন জনপদ কুড়িগ্রামের রৌমারী খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় এই উপজেলার দুস্থ ও অসহায় পরিবারগুলোর জন্য বছরে 5 বার চাল বিক্রি করে সরকার। ডিলারের মাধ্যমে 15 টাকা দরে জনপ্রতি কিনতে পারেন 30 কেজি চাল। এ কর্মসূচিতে পচা দুর্গন্ধময় চাল বিক্রির অভিযোগ উঠেছে। সম্প্রতি সরকারি একটি গুদাম থেকে নিম্নমানের চাল বের করার সময় 2টি ট্রাক আটকে দেয় স্থানীয়রা। প্রশাসনের অভিযানেও কয়েকটি ডিলার পয়েন্টে জব্দ হয় খাওয়ার অনুপযোগী চাল। গরু ছাগলটা খাওয়াই দিছি, মানুষে খাওয়ার মতো চাল দেনা আর কি দেনা। ডিসি ফুডের লোকজন গেছিল, আপনার দুদকের লোকজন গেছিল, আমরা স্থানীয়ভাবে উপজেলা প্রশাসনকেও জানিয়েছি, কিন্তু দেখা গেছে এদেরকে আমরা শুধু নিয়েই গেছি, জানাইছি, কিন্তু এর কোনো উপকার হয় নাই।
2022 সালের ডিসেম্বর থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত রৌমারী খাদ্য গুদামের দায়িত্বে ছিলেন মোহাম্মদ শহীদুল্লাহ। অভিযোগ, তিনি গুদামজাত করেছেন বিপুল পরিমাণ পচা চাল। শুধু তাই নয়, অস্তিত্বহীন মিল চাতালের নামে চালের টাকা আত্মসাৎ, সিন্ডিকেট পরিচালনা সহ নানা অভিযোগেই অভিযুক্ত তিনি। রৌমারী খাদ্য গুদামে ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম, সে রৌমারীর খাদ্য গুদামে জয়েন করার পর থেকে তার অনিয়ম কিছু আমাদের মিল মালিকের বিল দেয় না, আত্মসাৎ করে, বিল না দিয়ে টাকা আত্মসাৎ করে চাউল দেয়, আবার চাউলের টাকা ফেরত দেয় না। এর জন্য দায়ী স্থানীয় প্রশাসন, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, মিল মালিকরা ও ডিলাররা। যমুনার অনুসন্ধানে প্রমাণ মিলেছে কুড়িগ্রাম ও ময়মনসিংহে শহীদুল্লাহর ব্যাংক অ্যাকাউন্টে প্রায় কোটি টাকার লেনদেনের। কেবল চলতি বছরের 25 মে থেকে 27 জুন পর্যন্ত ওই হিসাব নম্বরে 96 লাখ টাকা জমা ও উত্তোলন হয়। একজন সরকারি কর্মকর্তার ব্যাংক অ্যাকাউন্টে মাসে কোটি টাকার লেনদেন অস্বাভাবিক বলছেন সচেতন মহল। সরকারি কর্মকর্তা কিংবা কর্মচারী যেই হোক না কেন, ব্যাংকে কয়েক মাসের ব্যবধানে প্রায় কোটি টাকার লেনদেন, এটা একটা অস্বাভাবিক বিষয়। এই টাকার উৎস কোথায় এটি জানা বা বের করা খুবই দরকার। এত অভিযোগ যার বিরুদ্ধে, সেই গুদাম কর্মকর্তার উত্তর, এসবের কিছুই জানেন না তিনি। নিম্নমানের চাল বিতরণে কোনো দায় নেই তার। এটা আমার গোডাউনের চাল না, আমাদের রৌমারী খাদ্য গোডাউনের চাল না, এটা হলো এই চালটা হলো আমি এখান থেকে ডেলিভারি দিয়েছি, এখন বাইরে যাওয়ার পর আমার দায়িত্ব থাকে, ঠিক না। এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি জেলা খাদ্য নিয়ন্ত্রক বা সংশ্লিষ্ট কেউ। এখন সবেমাত্র আসছি, রৌমারীর হাবভাব কিছুই বুঝতেছি না। বিভিন্ন সময়ে অভিযোগ জানিয়ে কোনো প্রতিকার না পেয়ে অবশেষে এক চালকল মালিক আদালতে মামলা করেন। তবে শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে শহীদুল্লাহকে বদলি করা হয় দিনাজপুরের বিরামপুর উপজেলায়। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। জবাবদিহিতা নিশ্চিতে সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও পরিচালকদের কর্মক্ষমতার বার্ষিক মূল্যায়ন করবে সরকার। পুনর্নিয়োগের ক্ষেত্রে আগের কর্মক্ষমতা বিবেচনায় নেওয়া হবে এমন নিয়ম যুক্ত করেছে অর্থ মন্ত্রণালয়। বৃহস্পতিবার জারি করেছে প্রজ্ঞাপন। এর আগে 2024 সালের 9 এপ্রিল নীতিমালা জারি করেছিল মন্ত্রণালয়। তখন বিশ্বব্যাংক জানিয়েছিল সরকারি ব্যাংকের পরিচালকরা যথেষ্ট জবাবদিহিতার মধ্যে নেই। এর প্রেক্ষিতে নতুন নীতিমালা জারি করল অন্তর্বর্তী সরকার। নীতিমালায় বলা হয়েছে, চেয়ারম্যান বা পরিচালক নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতা বিবেচনা করা হবে। অগ্রাধিকার দেওয়া হবে অর্থনীতি, ব্যাংকিং বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের। নিয়োগ দেওয়া হবে সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ ও অভিজ্ঞ পেশাজীবীদেরও। সপ্তাহের ব্যবধানে মার্কিন ডলারের দাম ছিল অপরিবর্তিত। গেল সপ্তাহে 25 পয়সা দাম বেড়েছিল মার্কিন ডলারের। এছাড়া স্থিতিশীল ছিল প্রায় সব ধরনের বিদেশি মুদ্রার বিনিময় মূল্য। এনসিসি ব্যাংকের তথ্য মতে সপ্তাহ জুড়ে মার্কিন ডলার লেনদেন হয়েছে 122 টাকা 75 পয়সায়। এদিকে মঙ্গলবার পাউন্ড লেনদেন হয় সর্বোচ্চ 166 টাকা 43 পয়সায়। সর্বনিম্ন দর ছিল বুধবার 164 টাকা 47 পয়সায়। মঙ্গলবার ইউরো সর্বোচ্চ লেনদেন হয়েছে 145 টাকা 27 পয়সা দরে। সর্বনিম্ন দর ছিল বুধবার 144 টাকা 68 পয়সা। তবে পরিবর্তন ছিল অস্ট্রেলিয়ান ডলারের বিনিময় মূল্যে। বুধবার সর্বোচ্চ দর ছিল 81 টাকা 2 পয়সা, 79 টাকা 96 পয়সা সর্বনিম্ন ছিল মুদ্রাটি। আর সপ্তাহ জুড়েই 29 টাকার মধ্যেই লেনদেন হয়েছে মালয়েশিয়ান রিঙ্গিতের দরে। প্রায় অপরিবর্তিত ছিল সিঙ্গাপুর ডলারের দর। মঙ্গলবার সর্বোচ্চ 96 টাকা 20 পয়সায় হাতবদল হয় মুদ্রাটি। রবিবার সর্বনিম্ন দর ছিল 96 টাকা। পরিবর্তন আসেনি সৌদি রিয়ালের দরে। 32 টাকা 73 পয়সা দরে লেনদেন হয়েছে মুদ্রাটি। কানাডিয়ান ডলার বুধবার সর্বোচ্চ লেনদেন হয় 88 টাকা 7 পয়সা দরে। সর্বনিম্ন দর ছিল রবিবার 87 টাকা 71 পয়সা। আর ভারতীয় রুপির জন্য গুনতে হয়েছে সর্বোচ্চ 1 টাকা 40 পয়সা। দর্শক, এখানে শেষ করছি বিজনেস টুডের আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।